সুপ্রভাত আমার ছাত্রছাত্রী আর্টস ম্যাগনেট বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের স্বাগতম। তো প্রিয় ছাত্রছাত্রী, অনেক দিন পর মানে মোটামুটি অনেকটা দিন পর 2 মাস হতে পারে, তো এই 2 মাস পর কিন্তু আমি আজ আবার 2 মাস পর আমি আসছি না, আমার চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড হয়। তো এই 2 মাস পর কিন্তু আমি নবম শ্রেণীর যে পাঠ্য বিষয়ের যে কবিতাগুলো বা বলো তোমাদের প্রবন্ধগুলো বলো বা গল্পগুলো বলো, সেগুলো আলোচনা আমি হয়তো 1 মাস হতে পারে তো আলোচনা করিনি। তো তোমরা অনেকে দেখেছি বলছো স্যার ক্লাস নবম শ্রেণীরটা আলোচনা করুন। তো তোমাদের ক্লাস নবম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট কাছেই, হয়তো সবার কমপ্লিট হয়ে গেছে, তোমরা সবাই চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেনগুলো পড়ো। আর আজকে আমি আলোচনা করছি তোমাদের অ্যানুয়ালের জন্য যেটা ইম্পর্টেন্ট, আমরা কবিতা। তো এই আমরা কবিতাটা নবম শ্রেণী একটা উল্লেখযোগ্য কবিতা। এই আমরা কবিতাটা লিখেছেন কিন্তু সত্যেন্দ্রনাথ দত্ত। আমি যেগুলো ইনফরমেশন দিচ্ছি এক্সট্রা, সেগুলো কিন্তু তোমরা প্রতিটা খাতায় নোট ডাউন করে নাও। তো এই আমরা কবিতাটা লিখেছে কে? সত্যেন্দ্রনাথ দত্ত। আর এটা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া? এটা হচ্ছে কুহু ও কেকা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তাহলে আমরা কবিতাটা কার লেখা? সত্যেন্দ্রনাথ দত্ত। কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? কুহু ও কেকা। এটা কিন্তু আলাদা আলাদা না, কুহু আলাদা বা কেকা আলাদা না, এটা একটা কাব্যগ্রন্থ, সেটা হচ্ছে কুহু ও কেকা কাব্যগ্রন্থ। তো দেখো প্রথমেই বলছে যে আমরা কে, এখানে যে কবি ইঙ্গিত করেছে যে আমরা, তো এই আমরাটাকে, আমরা হচ্ছে এই বাঙালি, আমরা যারা বাঙালি রয়েছি তাদেরকে এই কবি কিন্তু বলেছেন আমরা, এদের সঙ্গে কবি তুলনা করেছেন আমাদের পাঠ্য কবিতায়। তো আমি এবার লাইন বাই লাইন পড়ানো শুরু করছি। তোমাদের হয়তো পরে এর চ্যাপ্টার আরও রয়েছে, আজকে আমি প্রথম স্তবকটা আলোচনা করব। তো তো তোমরা দেখো, মন দিয়ে শুনবে, তোমরা মন দিয়ে কিন্তু শুনবে। দেখো বলছে, মুক্ত বেণীর গঙ্গা যেথায় মুক্তি বিতরে রঙ্গে। মুক্ত বেণী মানে হচ্ছে মুক্ত অর্থাৎ খোলা। বেণী কি? আমাদের চুলে যে বেনুনি হয়, সেই বেণীটা খোলা, অর্থাৎ মুক্ত কেশ বা মুক্ত চুল। আর বিতরে মানে হচ্ছে বিতরণ করা। বিতরে মানে কি? বিতরণ করা। তো বলছে মুক্ত বেণীর গঙ্গা যেথায় মুক্তি বিতর রঙ্গে, অর্থাৎ খোলা চুল যেমন নিজের ইচ্ছা মতো একটা হয় না যে চুলকে বেঁধে রাখে, সে নিচে উঠতে পারে না, তো খোলা চুল যেরকম নিজের মোড়ে উঠতে পারে, সেই রকমই গঙ্গা সেই মুক্ত বেণী বা খোলা কেশরাশির মতো কিন্তু আমাদের এই বঙ্গে অর্থাৎ রঙ্গে বিতরণ করছে তার জল। অর্থাৎ গঙ্গা সেখানে মুক্তি সেখানে মোক্ষ দান করছে বিতর রঙ্গে তার সমস্ত কিছু দিয়ে। তারপর আমরা বাঙালি বাস করি সেই তীর্থে বরত বঙ্গে। বলছে আমরা, এই যে বরত মানে হচ্ছে বর দানকারী, মানে যাকে বর দেয় বা বর দানকারীকে বোঝায় কিন্তু বরত। এই বরত মানে হচ্ছে বর দানকারী। বলছে আমরা যে বাঙালিরা রয়েছি, আমরা যে বাঙালি, যেখানে গঙ্গার যে মুক্তধারা প্লাবিত হয়েছে, অর্থাৎ মুক্তি যেখানে দান করেছে গঙ্গার জলরাশি, আমরা বাঙালিরা সেই যে গঙ্গার যে জলরাশি, সেই যে তার যে যেখানে জলধারা প্রবাহিত হয়েছে সেখানে তীর্থ বলা হয়। সেই ধারটা হচ্ছে, দেখো একটা লাইন থাকে সংস্কৃতে যে গঙ্গার তীরে যস্য বাস বৈকুণ্ঠে তস্য নিবাসী, একটা কি একটা লাইন বলছে, গঙ্গার তীরে যার বাস বৈকুণ্ঠে বাস তার সমান। সেরকম এখানে বলছে গঙ্গার মুক্তবেণীর মতো যেখানে জলধারা প্রবাহিত হয়েছে, সেই যে তীর্থ, সেই যে এলাকাটাকে তীর্থের সঙ্গে তোলা, সেই তীর্থে আমরা বাঙালিরা কিন্তু বসবাস করি। তারপর বাম হাতে যার কমলার ফুল, ডাহিনে মধুক মালা। এখানে আমাদের যে বঙ্গ প্রকৃতি বা বঙ্গমা, এখানে বঙ্গমাতাকে কিন্তু তুলনা করা হয়েছে দেবীর সাথে, কোনো একটা দেবী, তার সাথে তুলনা করা হয়েছে আমাদের বঙ্গ প্রকৃতিকে। তো এই বঙ্গ প্রকৃতির বাঁ হাতে রয়েছে কমলার ফুল। এখানে
এখানে দুটো অর্থ বোঝায়, পরের লাইনে যখন আমরা যাবো বুঝতে পারবে। এই যে কমলার ফুল, অনেকে বলবে যে কমলা বলতে এখানে বোঝায় পদ্ম, আবার কি বলবো অরেঞ্জ ফ্লাওয়ার বা মানে কমলা ফুল যেটা বলা হয়, কমলার যে ফুল সেটাকে বলা হয়। তো বাম হাতে তার রয়েছে, তোমাদের আমাদের যে স্কুলে তোমাদের যেরকম পড়াবে সেরকম এই লাইনে অ্যান্সার লিখবে। তো বাম হাতে রয়েছে পদ্মের ফুল এবং ডাহিনে রয়েছে মধুকমালা, অর্থাৎ মহুয়া ফুলের গাঁথা মালা কিন্তু রয়েছে সেই দেবীর বাম হাতে এবং ডান হাতে। ভালে কাঞ্চন সিংহ মুকুট কিরণে ভুবন আলা, বলছে ভালে, ভালে কথার অর্থ কি? ভালে, এই ভালে কথার অর্থ হচ্ছে কপাল, কপাল বলছি, তার ভালে কথার অর্থ হচ্ছে কপাল। তার কপালে কি রয়েছে? কাঞ্চন শৃঙ্গ মুকুট, তার কপালে রয়েছে কাঞ্চন শৃঙ্গ, যেখানে কিরণ আলোয় আলোকিত করেছে। তো আমাদের এই বঙ্গ প্রকৃতির উপর দিকে যদি আমরা যাই, দেখতে পাবো যে আমাদের কাঞ্চনজঙ্ঘা রয়েছে, সেখানে সূর্যের আলোয় পড়ে সেই জায়গাটা কিন্তু আলোকিত। বঙ্গ প্রকৃতি একটা অপরূপ রূপ সৌন্দর্য কিন্তু পাঠ্য কবিতায় ফুটিয়ে তুলেছেন। তারপর কবি বলছেন, কোল ভরা যার কনক ধান্য, বুক ভরা যার স্নেহ। এই কনক কথার অর্থ হচ্ছে সোনা। বলছে এই আমরা যেদিকেই যাই না কেন, আমরা যে প্রান্তেই যাই না কেন, আমাদের বঙ্গ বা আমাদের যে বঙ্গ প্রকৃতি, সেখানে রয়েছে গোছা গোছা ধানের সমাহার। সেখানে যেখানে যায় না ধান উৎপন্ন কিন্তু হয়। তো বঙ্গ প্রকৃতির কবি বলছে যে বঙ্গ মায়ের কোলে রয়েছে সোনার ধান, আর তার স্নেহটা হচ্ছে সে বুক ভরা স্নেহ দিয়ে কিন্তু রেখেছে এই বঙ্গ প্রকৃতি এবং বঙ্গ সন্তানদের। তারপর চরণে পদ্ম, দেখো এখানে বললাম যে বাম হাতে যার কমলার ফুল, এই লাইনটার সাথে এই লাইনটা যখনই তোমরা রিলেট করবে, তাহলে এখানে কমলার ফুল বলতে বোঝানো হয়েছে কিন্তু ওই অরেঞ্জ ফ্লাওয়ারকেই বোঝানো হয়েছে। আর এখানে বলছে তার চরণে পদ্ম, তার চরণে রয়েছে পদ্ম, অতসী অপরাজিতায় ভূষিত দেহ, তার চরণে রয়েছে পদ্ম বা কমলার ফুল। আর তার যে দেহটাকে ভূষণ করেছে বা আভাসিত করেছে, বা তার দেহটাকে যে আবৃত করে রেখেছে কোন কোন ফুল? অতসী ফুল। অতসী ফুল হচ্ছে হলুদ কালারের যে ফুলগুলো হয় সেই ফুল, আর অপরাজিত হচ্ছে নীলকণ্ঠ বা আমাদের যে কাজললতা ফুল তোমরা বলো গ্রাম্য ভাষায়, সেই নীল যে ফুল, সেই অতসী আর অপরাজিত ফুলে ভূষিত বা শোভিত হয়েছে আমাদের বঙ্গমাতার দেহ। সাগর যাহার বন্দনা রচে শত তরঙ্গ ভঙ্গে, অর্থাৎ এই যে রচে অর্থাৎ মানে শ্রদ্ধা জ্ঞাপন করছে, তা এখানে বঙ্গ প্রকৃতিতে এসে তার বন্দনা রচন করছে, তাকে বন্দিত করছে বা শ্রদ্ধা জ্ঞাপন করছে কিসের সাহায্যে? তাকে শত তরঙ্গ ভঙ্গ করে, অর্থাৎ তার শত শত তরঙ্গ এখানে ফেনিত করে, বেশি যখন সাগরের ঢেউ যখন পাড়ে এসে কিনারে তটে যখন ধাক্কা মারে তখন ফেনা উৎপন্ন করে, সেই শত শত তরঙ্গকে ভঙ্গ করে তাকে তার বন্দনা রচ্ছে আমাদের সাগর বঙ্গ প্রকৃতিতে। তা বলছে আমরা বাঙালি বাস করি সেই বাঞ্ছিত ভূমি বঙ্গে। বাঞ্ছিত মানে হচ্ছে আমাদের চির প্রত্যাশিত, আমাদের চির আকাঙ্ক্ষিত যে বঙ্গ প্রকৃতি রয়েছে, আমাদের যে আমরা যেখানে যেটা চাইছি সেই চাওয়ায়, অর্থাৎ আমরা বাস করছি, আমরা যে বাঙালিরা রয়েছি, আমরা সেই বাঙালিরাও কিন্তু ওই ওই বাঞ্ছিত আমাদের চিরকাঙ্ক্ষিত ভূমিতেই কিন্তু বসবাস করছি। তো আজকে এই প্রথম স্তবকটাই থাকুক। তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটার পাশে থাকবে। ধন্যবাদ।